অপুষ্টির কারণ যদি আমরা দেখি, আমরা দেখব যে তাদের সার্বিকভাবে তাদের নলেজ গ্যাপ, মানে তাদের এই যে পুরা যে অপুষ্টির কারণগুলো সম্পর্কে তাদের ধারণাটাই মূলত কম। একটা হচ্ছে যে হেলথ অ্যান্ড হাইজিন, তাদের যে পুরোপুরি হাইজিন অবস্থা যেটা আছে, তাদের মেনস্ট্রুয়াল পিরিয়ড বা অন্যান্য সময়ে যেসব সমস্যাগুলো হয় এগুলাকে হাইজিনিক উপায়ে ডিল না করে তারা বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় এবং এইটা করে রক্তক্ষরণ হয় বা বিভিন্ন ধরনের কারণে তারা এই অপুষ্টিতে একদিকে যায়। অন্যদিকে খাদ্যেও ডিসক্রিমিনেশন আছে আমাদের দেশে, যে ছেলে এবং মেয়েদের মধ্যে যে ডিসক্রিমিনেশন আছে। একটা পরিবারে যদি একজন ছেলে থাকে বা একজন মেয়ে থাকে, তখন আমরা দেখব যে মেয়েদের প্রাধান্যটা বিশেষ করে গ্রামাঞ্চলে যারা কম শিক্ষিত তাদের মধ্যেও এটা খুবই, এবং শিক্ষিত হলেও কিছু কিছু পরিবারে এই ধরনের অবস্থাও বিরাজ করে। তো এই যে ডিসক্রিমিনেশনের পরে তারা খাদ্যের মধ্যেও কিন্তু একটা ইমব্যালেন্স রচিত হয় শিক্ষার ক্ষেত্রেও থেকে। এরপরে হচ্ছে যে বডির যে ফিচার্সগুলো আছে, শারীরিক যে গঠন যেটা আছে, এই দিকেও যদি আপনি চিন্তা ভাবনা করেন তখন দেখবেন যে মেয়েদের কিছু কিছু সময় পুষ্টির জন্য তার সাপ্লিমেন্টের প্রয়োজন। এটা হয়তো ন্যাচারাল সাপ্লিমেন্ট হইতে পারে, কিন্তু এই সাপ্লিমেন্টগুলোর যে প্রয়োজন এইটা কিন্তু অভিভাবকরা বা পরিবারের যারা কর্তা ব্যক্তিরা তারা এইটা বুঝতে পারেন না বা জানতে পারেন না। অথবা আমাদেরকে যেটা হচ্ছে সমাজ পরিবর্তনের জন্য কাজ করতে হবে। আর এই যে কিশোর কিশোরীরা তারা কাদের কথা শুনে আপনি চিন্তা করেন, তারা প্রথম শুনে তাদের পিয়ার গ্রুপ, তাদের যারা সমবয়সী যারা, তাদের কথাবার্তা সবচেয়ে বেশি চিনে। আর তারা হয়তো তাদের পরিবারের লোকজন থেকেও তাদের শিক্ষক, তাদের যে আউটসাইড যে পরিবারের বাইরে কিছু লোককে তারা হয়তো পছন্দ করে, তাদের উপদেশটা শুনে। এটা বাস্তবভিত্তিক গবেষণাভিত্তিক কথাগুলো বলছি আমি, যে তারা ওদের কথাই সবচেয়ে বেশি শুনে। এখন যদি আমাদের ওই চেঞ্জ এজেন্টগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি পরিবর্তনের জন্য, তাদের যে এই যে সামাজিক চিন্তাধারা বা সামাজিক সব কিছু অবস্থান এটাকে পরিবর্তনের জন্য, কিন্তু এতে এই কাজগুলো করতে গিয়ে সবচেয়ে বেশি সহায়তা প্রয়োজন অভিভাবকদের। আমাদেরকে সামাজিকভাবে এটাকে আন্দোলনে রূপান্তরিত না করতে পারলে এই অবস্থার মোকাবেলা পুরাপুরি করা যাবে না। এটা সবসময় আংশিক থাকবে এবং এই আংশিক দিয়ে আমাদের সমাধান হবে না। যেগুলো তাদের আর্লি ম্যারেজ হচ্ছে, যে অনেক আগে বিয়ে হয়ে যাচ্ছে, 13 বছরে বিয়ে হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে যে তারা কনসিভ করতেছে খুব তাড়াতাড়ি এবং করে আবার দুইটা বাচ্চার মধ্যে পার্থক্য একটা মিনিমাম যে একটা 3 বছর যে একটা বডির যে রিকোয়ারমেন্টস আছে, যে ওইটা না হওয়ার আগেই কিন্তু আরেকটা বাচ্চা নিয়ে যাচ্ছেন। এই সব কারণগুলো কিউমুলেট করেই কিন্তু এই যে পরের প্রজন্মের উপরেও পড়তেছে। এবং এইটাকে যদি আমরা পুরাপুরিভাবে এটাকে ধারাবাহিকভাবে শুধু এইখানে একটা যে তাদেরকে শুধু সাপ্লিমেন্ট দিয়ে ওই পার্টিকুলার মাকে যদি সাপ্লিমেন্ট দিয়ে বা ওই পার্টিকুলার বাচ্চার জন্মের সাথে সাথে তাকে সাপ্লিমেন্ট দিয়ে হয়তো তার বাচ্চার জন্য আমরা তৈরি করতে পারতেছি, কিন্তু এই প্রথম এই যে সে যারা ইনহেরিট করতেছে এইটার যে এফেক্ট যেটা, এটা তার উপরে কিছুটা থাকবে। তবে যদি আমরা এই বাচ্চাদেরকে ঠিক সময় টিকা দিতে পারি, ঠিক সময় ভাইটামিনগুলা খাওয়াতে পারি, ঠিক সময় তাকে যে ব্যালেন্সড ফুড যেটা বাচ্চাদের জন্য বিভিন্ন সময় যে ব্রেস্ট ফিডটা প্রপারলি করি, মিনিমাম 6 মান্থস করে তারপরে উইনিং ফুডের দিকে যাই, আমরা এইসব কাজগুলো আমরা সিস্টেমেটিক ওয়েতে করতে পারি। আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা জিনিস, আমার এই 44 ইয়ার্সের মতো আমার এই প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কাজ করি, এই কাজ করতে গিয়ে আমি যেটা অভিজ্ঞতার থেকে বলবো যে শুধু সরকারি প্রোগ্রাম দিয়ে চলবে না, সরকার সহায়ক হিসাবে কাজ করতে হবে। এখানে বেসরকারি পর্যায়ে বিশেষ করে প্রাইভেট সেক্টরকে আমরা ইনভলভ করতে পারি। মানুষজন এখনও কোনো সমস্যা হইলে, তার বাচ্চার প্রথম সমস্যা হইলে কার কাছে যায়? ফার্মেসিতে, গ্রামের যে ফার্মেসিটা আছে বা কোয়াক। অতএব এই যে চেঞ্জ এজেন্টগুলা যে গ্রামে আছে বা এখন কমিউনিটি ক্লিনিকে কিছু যাচ্ছে, ইটস এ গুড সাইন। কিন্তু কমিউনিটি ক্লিনিকেও যারা সার্ভিস দিচ্ছে তারা কতটুকু ট্রেন্ড অ্যাবাউট নিউট্রিশন,
তারা কতটুকু তাদের কাছে জব এইডস আছে নিউট্রিশনের, এটাও দেখার ব্যাপার। তাদের কাছে এইসব জিনিসগুলোও খুব কমতি। ইউনিয়ন সেন্টারে যায়, এইগুলোতেও এখন নাই। এখন আমাদের ইনফ্রাস্ট্রাকচার ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের যে আমি যদি কিন্তু ওইটার বাস্তবায়ন বা ওদের জন্য যে কর্মী যে হিউম্যান রিসোর্স আছে তারা কতটুকু তৈরি, এইটা আমাদেরকে বিবেচনায় নিতে হবে।